হ্যালো এভরিওয়ান। সকাল থেকে যারা কম বেশি খবরের দিকে নজর রাখেন তারা এই মুহূর্তে জেনেই গেছেন যে গোটা দেশ তথা বিশ্ব এই মুহূর্তে এক উদ্বেগজনক এবং সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। কেন এরকম বলছি? আজ আমাদের সামনে ঘন দুর্দিন ঘনিয়ে আসবার এক স্ফুলিঙ্গ দেখা দিয়েছে। শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এক বিপদের অশনি সংকেত ধ্বনিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের যে অশান্তি, যা ধিমি ধিমি আগুন জ্বলছিল, সেই আগুন এক স্ফুলিঙ্গের আকার থেকে বৃহৎ অগ্নিকাণ্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে মধ্যপ্রাচ্যের সংকট গোটা পৃথিবীকে অর্থাৎ মানব জাতিকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবার উপক্রম শুরু হয়েছে। অর্থাৎ এখন যদি আমরা বলি যে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী বা হবে, এরকমটা পরিস্থিতি আজ আর বলার মতো নেই। আজ এমন একটা পরিস্থিতি চলে এসছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দরজার গোড়ায় নয়, দরজার টপকে দরজার মধ্যে দুই পা ঢুকিয়ে দিয়ে রয়েছে গোটা বিশ্বের বিভিন্ন দেশ। তাহলে আমরা এই ঘটনাটা প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে নেব। গোটা পরিস্থিতি যা, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা জেনে গেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মারা গেছেন। শুধু তিনি মারা যাননি, গোটা তার পরিবারকে মৃত্যুর মুখে একদম শুইয়ে দিয়েছে ইসরায়েল এবং তার বাহিনী। ইসরায়েলি বাহিনী অতর্কিত হানায় আয়াতুল্লাহ খামেনির যে বাসভবন, সেই বাসভবনে মুহুর্মুহুর বোমা বর্ষণের একদম পুরো ধূলিসাৎ করে দিয়েছে। পরিস্থিতি শুধু এরকম নয় যে ইরানের একজন নেতাকে মৃত্যু হলো, তাতে আমাদের এত চাঞ্চল্য হবার কি আছে? বিষয়টা এই রকম যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে রক্তে রাঙা মধ্যপ্রাচ্য এবং খামেনির মৃত্যুতে কাঁপছে বিশ্ব। কেন? গোটা বিশ্ব এই মুহূর্তে দুইটি মেরুতে ভাগ হয়ে গেছে। একদিকে ইসরায়েল এবং আমেরিকা অর্থাৎ ট্রাম্প। বিশেষত এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই বলবো যে ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়ে এলেন, তখন থেকেই তিনি শুরু করলেন এক অবাধ্য অশান্ত ছেলের মতো নাছোড়বান্দা মনোভাব নিয়ে একের পর এক গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে ধূলিসাৎ করবার যে দৃঢ় সংকল্প, সেই সংকল্প বা সেই ধরনের মনোভাব নিলেন। তিনি প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যারা তার অনুগত নয়, অর্থাৎ আমেরিকা সব সময় চেয়েছে যে যারা তার অনুগত নয় সেই রাষ্ট্রগুলিকে সরিয়ে দিয়ে, অর্থাৎ সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন রাষ্ট্রপ্রধান এনে বসানো। মূলত সম্পদশালী দেশগুলির সম্পদের উপর একদম শকুনের দৃষ্টি রেখে চলেছে আমেরিকা। এই আমেরিকার এটা কারণ কি? আমরা হয়তো ভাবি যে গোটা আমেরিকাটা পরিচালিত হয় আমেরিকান দিক দিয়ে, এমনটাও নয়। আমেরিকার যারা অর্থনৈতিকভাবে সম্পন্ন লোক বা অর্থনৈতিক বড় বড় বৃহৎ কোম্পানি, সেই কোম্পানির রাশ রয়েছে ইসরায়েলের হাতে। দেখছেন ইসরায়েলের বর্তমান রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু, এই ইসরায়েলের হাতেই রয়েছে আমেরিকার বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলির রাশ। অর্থাৎ পরোক্ষভাবে আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। আবার ইসরায়েল আমেরিকার যে সখ্যতা, এই সখ্যতার ফলে মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্টে এমন এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে যে ইরানের সার্বভৌমত্ব আজ ধূলিসাৎ। স্বাধীন শান্তিপ্রিয় ইরানি মানুষ যখন তারা ইরানি রেভলিউশন বা বিপ্লবকে কেন্দ্র করে গোটা দেশ এক নতুন উদ্যমে নতুনভাবে তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় এই আঘাত ইরানি জনগণ কতটা মেনে নেবে এটা সময় বলতে পারবে। তবে দেখে নেব যে এই মুহূর্তে বিশ্বের পরিস্থিতিতে অবস্থান কি দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আপনারা দেখতে পাবেন যে এই ম্যাপটা থেকে এইটা হলো আপনার ইসরায়েল। আমরা যখন দেখব তখন দেখব এই জায়গাটা হলো হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কি করছে? এইখান থেকে ইরানে আক্রমণ করে দিয়েছে।
এবং এর সর্বোচ্চ নেতাকে তারা মৃত্যু সুনিশ্চিত করে দিয়েছে। এখন ইরানের এই পরিস্থিতিতে ইরানের পাশে একাধিক রাষ্ট্র এসে দাঁড়িয়েছে। কোন কোন রাষ্ট্র এসে দাঁড়িয়েছে? ইরানের পাশে রাষ্ট্র সর্বপ্রথম যারা এসে দাঁড়িয়েছে তারা হলো চীন। চীন চীন এই আক্রমণকে শুধু গণতান্ত্রিক দেশের উপর আক্রমণ বলে থামেনি, তারা বলছে এটা সরাসরি চীনের উপর আক্রমণ। তাই চীন সর্বতোভাবে ইরানকে সাহায্য করবার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন যে আমেরিকার ট্রাম্প যে শান্তিকামী মনোভাবের কথা বলে সেই শান্তির মুখোশ আজ উন্মোচিত, অর্থাৎ সেই মুখোশ খুলে পড়েছে। ফলে রাশিয়াও এই মুহূর্তে সর্বতোভাবে সাহায্য করবার জন্য ইরানের পাশে দাঁড়িয়েছে, প্রস্তুত রয়েছে। তাহলে চীন পাশে দাঁড়াচ্ছে, রাশিয়া পাশে দাঁড়াচ্ছে। আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো যে রাশিয়ার বর্ডারের কাছাকাছি এলাকায় কিন্তু ইরান, অর্থাৎ রাশিয়া সর্বতোভাবে যদি সামরিক সাহায্য দেয়, আবার চীনের পাশাপাশি ইরানও যদি চীনও যদি সর্বতোভাবে সাহায্য করে, তাহলে ইরানের এই যে সমস্যা, এই সমস্যা এক বিশ্বব্যাপী সমস্যার রূপ নেবে। ইরানের এই সমস্যায় পাশে দাঁড়িয়েছে টার্কি, অর্থাৎ তুরস্ক, ইরাক আর লেবানন। এরা সকলেই কম বেশি পাশে দাঁড়িয়েছে। এদিকে আমরা জানি যে এই মুহূর্তে আর একজন মাথা পুরো, যাকে বলা হয় মাথা নত করবে না এবং খানিকটা উন্মাদ বলতে পারেন, এইরকম একজন ব্যক্তি আছেন, তিনি উত্তর কোরিয়ায়। তাহলে এই উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, সেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টও স্বভাবতভাবে এই যুদ্ধে এসে পড়বে। ফলে একটা নতুন শক্তির ভরকেন্দ্র তৈরি হলো। চীন, উত্তর কোরিয়া, রাশিয়া, ইরান, ইরাক, তুরস্ক, এই সমস্ত দেশগুলি মিলে একটা নতুন ভরকেন্দ্র তৈরি হয়েছে। ফলে আবার একদিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব এবং মরক্কো, তারপর যুক্তরাষ্ট্র অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, এরা সকলে দাঁড়িয়েছে এবং সেই সঙ্গে সব থেকে বেশি পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে এই যে পরিস্থিতি আপনারা দেখছেন যে লাল টিক দেওয়া আছে যেইগুলো, সেই দেশগুলি ইরানের পক্ষে, এবং নীল টিক দেওয়া রয়েছে যে মার্কগুলো, সেই দেশগুলি রয়েছে এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে। ফলত শক্তির ভরকেন্দ্র দুটি আলাদা আলাদা কক্ষে তৈরি হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু একথা না বলা হলেও বা একথা সম্পূর্ণভাবে বলা না গেলেও, তৃতীয় বিশ্বযুদ্ধের দরজার গোড়ায় আর গোটা পৃথিবী দাঁড়িয়ে নেই। তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা অতিক্রম করে দরজার মধ্যে দুই পা ফেলে দিয়েছে অলরেডি গোটা বিশ্ব। এখন এমতো অবস্থায় ভারতের কি করণীয়? আমি যখন এই বিষয়টা ভাবছি তখন খুব চিন্তা করে দেখলাম যে এখনকার দিনে আমাদের সেই যে নির্জোট আন্দোলন, সেই নির্জোট আন্দোলন অর্থাৎ ন্যাম, তার গুরুত্ব অত্যন্ত প্রাসঙ্গিক। এই মুহূর্তে ভারতের যদি অবস্থান নিতে হয়, সব থেকে বেটার নিরপেক্ষ অবস্থান নেওয়া। কারণ রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু, সামরিক সরঞ্জামের অধিকাংশ রাশিয়ার। ফলে সেই সরঞ্জামগুলো চালানো থেকে সমস্ত টেকনিক্যাল সাহায্য যদি নিতে হয়, তাহলে রাশিয়ার কাছ থেকে নিতে হবে। তাই রাশিয়াকে কোনোভাবেই এই বিশ্বযুদ্ধে যে অবস্থা তৈরি হবে, সেই তৈরি হলে রাশিয়ার বিপক্ষে যাওয়া ভারতের পক্ষে সমীচীন হবে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু বাণিজ্যিক লেনদেন বা অর্থনৈতিক লেনদেন জড়িত, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাওয়াও সম্ভব নয়। তাই এই মতো অবস্থায় যুদ্ধ নয়, শান্তিকামী মানুষের পক্ষে হয়ে ভারতের কথা বলা উচিত এবং শান্তিকামী মানুষের পক্ষ হয়ে শান্তির ললিত বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। এভাবেই ভারতবর্ষ গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আগামী দিনে আত্মপ্রকাশ করতে পারবে, যে রাষ্ট্রের উপর শান্তি, শৃঙ্খলা, নৈতিকতা এবং সর্বোপরি গোটা বিশ্বের যে আইন, সেই বিশ্বের আইনকে মান্যতা দেবার এক গুরু দায়িত্ব বর্তাবে। তাই আসুন আমরা এই মতো অবস্থায় দেশের রাষ্ট্রনায়কদের উপর আস্থা রাখি এবং তাদের সুচিন্তিত যে নিয়ন্ত্রিত পথ, সেই নিয়ন্ত্রিত পথে আমরা আহ্বান করি যে আপনারা এই দুই পক্ষের কোনোটাতেই না জড়িয়ে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ অবস্থানে বহাল থাকুন। ধন্যবাদ।